অগ্নিপথ বিরোধিতায় উত্তাল 12টি রাজ্য। সেকেন্দ্রাবাদ স্টেশনে আগুন, ভাঙচুর, পুলিশের বিরুদ্ধে 17 রাউন্ড গুলি চালানোর অভিযোগ, গুলিতে একজনের মৃত্যু। বিহারে লক্ষ্মীসরাইয়ে বিক্ষোভকারীরা বিক্রমশিলা এক্সপ্রেসে আগুন লাগানোর পর অসুস্থ এক যাত্রীর মৃত্যু। অগ্নিপথ বিরোধিতায় রণক্ষেত্র বিহার। সমস্তিপুর, লক্ষ্মীসরাই, সুপৌল, দানাপুরে 5টি ট্রেনে আগুন। সাসারামে পুলিশের ওপর চলল গুলি, গুলিতে আহত শিবসাগর থানার এক পুলিশ কর্মী। দ্বারভাঙায় অবরোধ বিক্ষোভে আটকে পড়ে স্কুল বাস। নিয়োগ বিতর্কে ধুমধুমার বিহারের বেতিয়ায়। বিহারের উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর বেতিয়ার বাড়িতে হামলা সশস্ত্র দুষ্কৃতীদের। ঘটনার সময় রেণু দেবী পাটনায় ছিলেন। হামলায় বেতিয়ার বাড়ির ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে। ভাঙচুর বিজেপির রাজ্য সভাপতির বাড়িতেও। আলিগড়ে জ্বালিয়ে দেওয়া হলো থানা। উত্তরপ্রদেশের মথুরা থেকে রাজস্থানের ভরতপুর। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ আরপিএফ এর তুমুল সংঘর্ষ, পাথর বৃষ্টি। অগ্নিপথ বিক্ষোভে তপ্ত বাংলাও। বিক্ষোভের জেরে মালদায় আটকে ট্রেন। হাওড়া ব্রিজে বিক্ষোভ। পুরুলিয়া শহরের কাছে অবরোধ। নিউ জলপাইগুড়িতে উত্তেজনা। ট্রেন আটকে 2 ঘন্টার বিক্ষোভ ঠাকুরনগরে। কেন্দ্রের অগ্নিপথ বিরোধিতায় দেশ জুড়ে আন্দোলন। ট্রেনে আগুন, ভাঙচুর, ভোগান্তি যাত্রীদের। স্টেশনে স্টেশনে আটকে অসংখ্য যাত্রী। তাণ্ডব রাস্তাতেও, ভোগান্তি চরমে। অগ্নিপথে নিয়োগ শুরু খুব তাড়াতাড়ি। আশ্বাস সেনা ও বায়ুসেনা প্রধানের। সুযোগে সদ্ব্যবহার করুন, আহ্বান রাজনাথের। মোদী শুধু বন্ধুদের কথা শোনেন, টুইট রাহুলের। এর পিছনে একটা চক্রান্ত করে দেশকে আনরেস্ট করার চেষ্টা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলোকে টার্গেট করা হয়েছে। যে প্রজেক্ট আনা হয়েছে এটা ঐতিহাসিক ব্যাপার। হয়তো যে যুবকরা রাস্তায় নেমেছেন তারা পুরো ব্যাপারটা বোঝেননি, বা কেউ তাদেরকে না বুঝিয়ে উত্তেজিত করছে, তাই তারা এই ধরনের আগুন জ্বালানো ইত্যাদি করছেন। সেনা নিয়োগের ক্ষেত্রেও তারা কন্ট্রাকচুয়াল চাকরির জন্য অফার দিচ্ছে এবং 4 বছর চাকরি করার পর তাদের ভবিষ্যৎ কী হবে সেটা কেউ কিছু বলছে না। এবং অল্প শিক্ষায় শিক্ষিত করে যদি দেশের প্রান্তরে প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে লড়াই করতে পাঠানো হয়, দেশের সুরক্ষাটা কতটা সুরক্ষিত থাকবে, সমস্তগুলোই একটা প্রশ্নের মুখে পড়ছে। सिर्फ 25% को 15 साल की नौकरी बढ़ाना, इसका क्या मानक होगी? जिन बच्चों ने हमारे सालों साल मेहनत करते हुए भर्ती होने की कोशिश कर रहे हैं, उनकी जिंदगी में अगर निश्चयता ना रहे तो वो कैसे लगन के साथ काम करेगा? रेलवे आपकी संपत्ति है, राष्ट्र की संपत्ति है। इसको किसी भी तरीके से कोई नुकसान न हो, ये हम सबकी जिम्मेदारी है। तो मेरा निवेदन है कि किसी भी तरह के वायलेंट प्रोटेस्ट न करें और रेलवे की संपत्ति को बिल्कुल भी नुकसान न करें। সরকারি আর্জিকে উপেক্ষা, স্রোতের বিরুদ্ধে হেঁটে স্কুল খুলছে শহরে। পড়ুয়াদের কথা ভেবে সোমবার থেকে সিএনআই এর অধীন কলকাতার সমস্ত স্কুল খোলার সিদ্ধান্ত। খুলছে লামাটেনিয়ার, প্র্যাট মেমোরিয়াল, স্কটিশ চার্চ কলেজিয়েট, সেন্ট জেমসের মতো স্কুলগুলি। এখন তো দেখতেই পাচ্ছেন ওয়েদার কন্ডিশন এত ভালো হয়ে গেছে, সেই জন্য আর মা বাবারা প্রচণ্ড অস্থির হয়ে যাচ্ছে যে না বাচ্চারা যেতে পারছে আর স্কুলে। এখন যেহেতু ওয়েদার কন্ডিশন ভালো হয়ে গেছে বলে আমরা ডিসাইড করেছি বিশপ অনুসারের ওনার কথা মতো আমরা সোমবার থেকে অফলাইন শুরু করব ক্লাস। এখন থেকে নিয়োগ দুর্নীতির সব মামলার তদন্ত করবে সিবিআই এর সিট। গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি, নবম দশম, একাদশ, দ্বাদশ সবেতেই তদন্ত করবে সিবিআই এর সিট। সিটের তত্ত্বাবধানে সিবিআই এর যুগ্ম অধিকর্তা এন বেণুগোপাল, জানালো কলকাতা হাইকোর্ট। চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর প্রথম কিস্তির টাকা জমা দিলেন পরেশ কন্যা অঙ্কিতা অধিকারী। প্রথম কিস্তির 7,94,000 টাকা জমা দিয়েছেন অঙ্কিতা অধিকারী। 7ই জুনের আগেই প্রথম কিস্তির টাকা জমা দিয়েছেন তিনি, হাইকোর্টে জানালেন অঙ্কিতার আইনজীবী। আগামী 24 সালে আবার যখন ভোট হবে তাহলে 5 বছর হয়ে যাবে 19 থেকে। এই 5 বছর কিন্তু উদ্বাস্তুরা তাদের মনের ক্ষোভ আর সামলে রাখতে পারছে না। তখন কি হবে? আমি উদ্বাস্তুদের কাছে কিন্তু আর তখন ভারতীয় জনতা পার্টির হয়ে ভোট চাইতে যেতে পারবো না। যদি একজন বিধায়ক
পার্টির প্রতীকে যেতে এই কথা বলে থাকেন তো নির্দিষ্ট আবেগের মধ্যে দিয়েই বলেছেন, কারণ তিনি যে অঞ্চলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে এসেছেন সে অঞ্চলের মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম অত্যন্ত দৃঢ়তার সঙ্গে যে আমরা সিএ এনআরসি লাগু করব। আমরা বিরোধিতা করেও এসেছি, আজও করছি। কোনো অবস্থাতেই আমরা এই ড্রাকোনিয়ান ল ইমপ্লিমেন্ট করতে দেব না। 21শে জুলাইয়ের সমাবেশের নামে টাকা তোলা যাবে না। কেউ দলের নির্দেশ অমান্য করে টাকা তুললে 24 ঘন্টার মধ্যে দল থেকে বহিষ্কার। তৃণমূল ভবনে 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে প্রস্তুতির বৈঠকে হুঁশিয়ারি অভিষেকের। গরু পাচার কাণ্ডে ধৃত সাইকেল হোসেনের ফের সিবিআই হেফাজত। 7 দিনের সিবিআই হেফাজতে অনুব্রতর দেহরক্ষী। নিয়ম মেনে গ্রেফতার করা হয়নি, অভিযোগ আইনজীবীর। সাইকেলের আয় বহির্ভূত প্রচুর সম্পত্তির হদিশ আদালতের সওয়াল সিবিআই এর। সাইকেলের জামিনের আর্জি খারিজ আসানসোলের সিবিআই আদালতের। স্বাস্থ্যসাথী প্রকল্পে আরো কড়া রাজ্য। হাসপাতাল নার্সিংহোমে নিয়মিত নজরদারি। মাসে অন্তত 6টি হাসপাতালে পরিদর্শন। রাজ্য ও জেলা স্তরে গঠন করা হলো পৃথক দল। এবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্সেও একই নামে 2 স্থানাধিকারী। প্রথম দুজনেরই নাম হিমাংশু শেখর। সেরা জেলা উত্তর 24 পরগনা, 2 নম্বরে কলকাতা। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে প্রথম 10-এর মেধা তালিকায় দিল্লি বোর্ডের দাপট। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ 2 জন। 34,000 আসনে অগাস্টের তৃতীয় সপ্তাহে কাউন্সেলিং। চোখ রাখবো বিস্তারিত খবরে। আমার বিশ্বাস 2024-এর ভোটের আগেই সিএএ কার্যকর হবে। সিএএ কার্যকর না হলে উদ্বাস্তুদের মনের ক্ষোভ আটকে রাখা যাবে না। 2024-এর আগে সিএএ কার্যকর না হলে বিজেপির ক্ষতি হবে। কতটা ক্ষতি হবে লিখিত আকারে অমিত শাহকে জানিয়েছি। আমি বিজেপির হয়ে ভোট চাইতে যেতে পারবো না। বিস্ফোরক হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। সিএ করা হয়েছে 19 সালে, এটা 22 সাল। আমরা বিশ্বাস করে আছি, কারণ এক বিজেপি ছাড়া তো আর সিএ কেউ করেনি। সিএর বিরোধিতা করেছে সব দল, কা সিসি করেছেন। আমার কথা যে আগামী 24 সালে আবার যখন ভোট হবে তাহলে 5 বছর হয়ে যাবে 19 থেকে। এই 5 বছর কিন্তু উদ্বাস্তুরা তাদের মনের ক্ষোভ আর সামলে রাখতে পারছে না। তখন কি হবে? আমি উদ্বাস্তুদের কাছে কিন্তু আর তখন ভারতীয় জনতা পার্টির হয়ে ভোট চাইতে যেতে পারবো না। শুধু আমি না, আরো অনেকে যারা রয়েছেন। 24-এর আগে আমার 100% বিশ্বাস হবেই। আর যদি না হয় তাহলে এটা ভারতীয় জনতা পার্টির পক্ষে পশ্চিমবাংলার একটা দুর্ভাগ্য, এটা মনে রাখবেন। না হলে যে কতটা ক্ষতি হবে বিজেপির সেটা আমি লিখিতভাবে জানিয়ে দিয়েছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয়ের কাছে। হয়তো আবেগের বশে বলে ফেলেছেন, প্রতিক্রিয়া রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। যদি একজন দলের বিধায়ক পার্টির প্রতীকে যেতে এই কথা বলে থাকেন তো নির্দিষ্ট আবেগের মধ্যে দিয়েই বলেছেন, কারণ তিনি যে অঞ্চলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে এসেছেন সে অঞ্চলের মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম অত্যন্ত দৃঢ়তার সঙ্গে যে আমরা সিএ এনআরসি লাগু করব। এবং সাম্প্রতিককালে নদিয়ার বিভিন্ন জায়গায় যে হিংসাত্মক ঘটনা ঘটেছে, পুলিশকে নীরব দর্শক হিসেবে দাঁড়িয়ে থেকে যেভাবে বেছে বেছে কিছু দোকানে আগুন লাগানো হয়েছে, পরিস্থিতিকে উত্তপ্ত করে দেওয়া হয়েছে, এবং যে ভাষায় এখনো আক্রমণ চলেছে, হেড স্পিচ চলেছে, সেখানে কোনো ব্যবস্থা সরকার নেয়নি। তো স্বাভাবিকভাবেই সেখানকার মানুষ, সেখানের যে পরিবর্তিত যে ডেমোগ্রাফিক চেঞ্জেস এসছে সে থেকে তারা বিষয়টি অনেক বুঝতে পেরেছেন। কলকাতার মানুষ যেটা বুঝতে পারবেন তাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে, আর যারা ওই অঞ্চলে বসবাস করছেন তাদের অভিজ্ঞতা একটু ভিন্ন হবে। তো সেই জায়গা থেকেই তিনি বলেছেন যে ওটাই একমাত্র সমাধান সূত্র। কোনো অবস্থাতেই বাংলায় সিএএ কার্যকর হতে দেব না, মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। আমাদের ঘোষিত লাইন সর্বজন বিদিত। আমরা বিরোধিতা করেও এসেছি, আজও করছি। কোনো অবস্থাতেই আমরা এই ড্রাকোনিয়ান ল ইমপ্লিমেন্ট করতে দেব না।
অন্যদিকে বিধানসভায় দুই বিধায়কের কবিতার লড়াই। রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য করতে বিল পাশ হয়েছে বিধানসভায়। এবার এ নিয়ে কবিতা লিখলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। কবিতার ছন্দেই তার জবাব দিলেন খড়দার তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। সবার প্রতি আলোচনায় হব ব্রতী, যারা আমার মাতৃজাতি প্রণাম করি পায়। আজ আলোচনার বিশেষ অধ্যায় বাংলার দুটি কৃষি বিশ্ববিদ্যালয়, তার উচ্চ পদে সমাসীন রয় স্বয়ং রাজ্যপাল। তারই পরিবর্তন এনে মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন সেই আসনে, সংসদীয় আইন মেনে ধরবেন তিনি হাল। রাজ্যপাল আর রাজ্যের সাথে বাদ বিসম্বাদ হতে হতে দুইয়ের মধ্যে তিক্ততাতে ঘটেছে মুশকিল। সেই মুশকিলেরই আসান পেতে রাজ্যপালের ক্ষমতাই কেড়ে নিতে সংসদীয় রীতিমতে এনেছেন এই বিল। আমি সেই বিলের বিরুদ্ধে যাব এবার তর্কযুদ্ধে। অবাঞ্ছিত কোনো শব্দে পাবেন না কেউ ব্যথা। রাজ্যের সাংবিধানিক যিনি প্রধান, এই বিলটির মধ্যে তার অপমান। আবার তিনি যদি স্বাক্ষর না দেন এই বিল হবে অযথা। তিনি আরো পাবেন মনোকষ্ট, আমাদেরও সময় নষ্ট। একটা পথই আসে শ্রেষ্ঠ, আলোচনার দ্বারায় হতে পারে সব সমাধান। মধুর বাক্যের আদান প্রদান, কারণ উভয়কেই এক সংবিধান মেনে। কবিতাটির নাম হলো মোহাম্মদ। কবির নাম শোভনদেব চট্টোপাধ্যায়। কাকে নিয়ে লিখেছেন কবিতাটা? কাকে নিয়ে লিখেছে সেটা বলা যাবে না, মহামান্যকে নিয়ে লিখেছে। একটু পড়ুন। মহামান্য, আপনি নিশ্চয়ই অসামান্য, আইনবিদ হিসেবে হয়তো অনন্য, কিন্তু বিচার বোধে খামতি চোখে পড়ে, সময় জ্ঞান মুখোশ খুলে পড়ে। অনেকে বলে ওই পদটা শুধু সাদা হাতি পোশাক, কথায় কথায় যিনি করেন শুধু গোসা। শিশুর গোসা ভাঙাবে গোটা রাজ্যবাসী, টুইটবাবুর গোসা ভাঙাতে তাকে করুণ কাশিবাসী। শোভনদেবের কথা শুনে গুণীজন, নির্গুণের কথায় শুধু মারে গুণীজন। গরু পাচার কাণ্ডে ধৃত সাইকেল হোসেনের ফের সিবিআই হেফাজত। 7 দিনের সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইকেল। সিবিআই হেফাজতের নির্দেশ দিল আসানসোলের সিবিআই আদালত। নিয়ম মেনে গ্রেফতার করা হয়নি সাইকেলকে। অভিযোগ আইনজীবীর, সাইকেলের আয় বহির্ভূত প্রচুর সম্পত্তির হদিশ। আদালতে সওয়াল সিবিআই এর। সাইকেলের জামিনের আর্জি খারিজ করল আসানসোলের সিবিআই আদালত। 24শে জুন পর্যন্ত সাইকেল হোসেনকে সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারের কাছে আবেদন ছিল যে সেকশন 17A অনুযায়ী, আমরা বলেছিলাম পিসি অ্যাক্ট অনুযায়ী, যে কোনো রাজ্য সরকারের এমপ্লয়ির এগেনস্টে প্রসিড করতে গেলে একটা স্যাংশনের প্রয়োজন, তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করার জন্য একটা স্যাংশনের প্রয়োজন। সেই স্যাংশন কিন্তু যেহেতু সাইকেল হোসেন একজন রাজ্য সরকারের কর্মচারী এবং সিবিআই কেন্দ্রীয় সরকার, তার জন্য সেই স্যাংশন কিন্তু নেওয়া হয়নি। সেখানে মহামান্য আদালতের মন্তব্য হচ্ছে যে যেহেতু ওনার এই প্রভূত পরিমাণের সম্পত্তির হদিশ পেয়েছে বলে অভিযোগ করেছে সিবিআই, সেই অভিযোগ কিন্তু রাজ্য সরকারের এমপ্লয়ি হওয়ার জন্য নয়, তাই জন্য সেকশন 17 বার এক্ষেত্রে কার্যকরী নয় বলে ওনাই মন্তব্য করেছেন ওনার অর্ডার শিটে। আমরা এরপরে আইনি আলোচনা করছি এটাকে কি করে আমরা চ্যালেঞ্জ করব। এবার করোনা পরিস্থিতির দিকে নজর রাখবো। রাজ্যে ফের 1 লাফে বাড়ল দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। একদিনে করোনা আক্রান্ত 295 জন, সংক্রমণের হার 2.62%। রাজ্যে দৈনিক সংক্রমণ বাড়লেও মৃত্যুর সংখ্যা শূন্য। রাজ্যে ফের 1 লাফে বাড়ল দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। একদিনে করোনা আক্রান্ত 295 জন, সংক্রমণের হার 2.62%। চোখ রাখবো পরের খবরে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, বাসের আহত এক মহিলা সহ 2 জন। বেনফিস থেকে এসইউডিউ মোড়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় একটি বেসরকারি বাস। প্রথমে একটি গাছে, পরে ডিভাইডারে ধাক্কা মারে বেসরকারি বাসটি। আহত একজন মহিলা যাত্রীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্ত বাসের মধ্যেই আটকে পড়ে বাস চালক। পরে নবদিগন্ত ট্রাফিক পুলিশের আধিকারিকরা বাস চালককে উদ্ধার করে। দুর্ঘটনার তদন্তে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।